কথাটা ছুরির মতো বিঁধল আনিকার বুকে, কিন্তু তার প্রতিবাদ করার সাহস হলো না। কারণ আহাদের চারপাশে যেন এক অদৃশ্য ভয় ছড়িয়ে আছে। হঠাৎই আহাদ রেদিকে এক ঝাটকে নিজের কোলে তুলে নিল। শাহিন তখন দরজার ফাঁকে দাঁড়িয়ে সব দেখছিল। আহাদের প্রতিটি ইশারায় সাড়া দিতে প্রস্তুত। আনিকার চোখে তখনও আতঙ্ক। আহাদ তার দিকে তাকিয়ে কড়া স্বরে বলল, ক্লাসে ফোকাস করো, আর একটা কথা মনে রেখো, আহিয়া যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে, আন্ডারস্ট্যান্ড? আনিকার নিঃশ্বাস রুদ্ধ হয়ে শুধু মাথা নাড়ল। প্রতিবাদ করার মতো শক্তি আর সাহস কিছুই অবশিষ্ট ছিল না তার। দিদির নিস্তেজ শরীরটাকে বুকে চেপে আহা ধীর পায়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। পিছনে ছায়ার মতো হাঁটছিল শাহিন। বাইরে অপেক্ষামান গার্ডটা চারদিক থেকে ঘিরে ধরল তাদের। এমন দৃশ্য যে পুরো ডিপার্টমেন্টকে অদ্ভুত নিস্তব্ধতায় আবদ্ধ করে ফেলল। এক সময় ভিড় কমল, ক্লাস স্বাভাবিক পরিবেশে ফিরে এলো। মিরপুর 11-তে এসে গাড়ি ধীরে থামল রিদিতার ভবনের সামনে। গাড়ির দরজা খুলে নামতেই আহাদির মুখে কোনো ভাবান্তর নেই, অথচ তার কোলে এখনও নিস্তেজ হয়ে পড়ে আছে রিদিতা। যেন এক টুকরো বরফ নড়াচড়া নেই, নিঃশ্বাসও যেন ক্ষীণ। চারপাশে বাতাস অদ্ভুত ভারী চাপা উত্তেজনা। আহাদ কোনো দ্বিধা ছাড়াই আবার তাকে বুকে জড়িয়ে নিল। পদক্ষেপ ভারী, চোখে তীক্ষ্ণ দীর্ণতা, যেন পুরো পৃথিবী থমকে গেছে। কেবল সেই চলছে নিজের নিয়মে। শাহিন আর নাদিম, শাওন একে অপরের পেছন পেছন এগিয়ে চলল, কিন্তু তাদের চোখে মুখে স্পষ্ট ভয়। লিফটের ভিতরে ঢুকতে নীরবতা ভেঙে শাহিন কাঁপা কণ্ঠে বলল, ভাই, ওনার তো এখনও জ্ঞান ফিরে নেই। আহাদ ধীরে নিঃশ্বাস ফেলে এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো। চোখে শীতলতা, ঠোঁটে কঠোরতা। 36 ঘন্টা আমায় হয়রানি করেছে এই বজ্জাত বেডি, তার বিনিময়ে একটা থাপ্পড় দিয়েছে। তাতেই যদি বেহুশ হয়ে যায়, সেটা কি আমার দোষ? কথাটা শুনে শাহিন, নাদিম আর শাওন বিস্মিত হয়ে একে অপরের মুখের দিকে তাকালো। মনে হলো যেন কারো বুকের ভিতর হিমশীতল বাতাস বয়ে গেল। শাওন একটু হেসে আবার ভয় সামলে ঠাট্টা করা ভঙ্গিতে বলল, ভাই, উনি যে এখনও বেঁচে আছেন সেটাই তো আল্লাহর রহমত। কথা শেষ হতে আহাদের চোখ জ্বলে উঠল। তার রাগান্বিত দৃষ্টি যেন ছুরির মতো বিঁধল শাওনের দিকে। কি বলতে চাইছিস তুই? আমি যে অন্য কোনো পদক্ষেপ নিইনি, ওটাই ওর জন্য চরম সৌভাগ্য। নাদিম নিঃশব্দে মাথা নিচু করে ফেলল। ঠোঁটের ফাঁকে অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলল, আল্লাহ মাফ করুক, ওনার আত্মার মাগরিবের কামনা করছি। শাওন তৎক্ষণাৎ তার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, চুপ কর, ভাই যদি শুনে ফেলে তাহলে তোর আত্মার মাগফিরাত কামনা করতে হবে। নাদিম শিউরে উঠল, আর একটা শব্দ উচ্চারণ করল না। কয়েকবার কলিং বেল চাপতেই ভেতর থেকে দরজা খুলে দিল ঈশানী। দরজার ফাঁক গলে দৃশ্যটা যেন সে ভরকে গেল। আহাদের কোলে নিস্তেজ রিদিতা। রিদি, কি হয়েছে ওর? এই রিদি! কণ্ঠ কেঁপে উঠল ঈশানীর, চোখে বড় বড় হয়ে গেল আতঙ্কে। কিন্তু আহাদ যেন কিছুই শুনল না। কোনো কথা না বলে সরাসরি ভেতরে ঢুকে গেল। চারপাশে কারো উপস্থিতির তোয়াক্কা না করে সোজা ড্রয়িং রুমে গিয়ে রিদিতাকে আস্তে করে কাউচে শুয়ে দিল। এক মুহূর্ত নিঃশব্দে তাকিয়ে থাকলো ওর দিকে। অন্তঃপর হাতে উল্টো পাশ দিয়ে নজর নিজের নাকটা হালকা করে ঘষে নিল, যেন ওই মুহূর্তে অস্বস্তি কিংবা অদৃশ্য রাগকে সামনে নিতে তাই এই সামান্য ভঙ্গিমাই যথেষ্ট। ঈশানী হতভম্ব হয়ে রিদিতার নিস্তেজ শরীরের পাশে বসে পড়ল। হাত কাঁপছিল, তার কণ্ঠ ভারী হয়ে বের হলো, কি হয়েছে রিদির? কি করছেন ওর সাথে? আহাদ ভুরু কুঁচকে তাকালো, চোখে শীতল দৃষ্টি। কর্কশ কণ্ঠে উত্তর দিল, কি হয়েছে সেটা না হয় আপনার বোনের জ্ঞান ফিরলেই জিজ্ঞেস করিয়েন। কথাগুলো এখন একরাশ গা শিউরে ওঠা শীতলতা ছিল, যেন প্রতিটি শব্দ হিমশীতল ছুরির মতো বুকে বিঁধছে। হৃদিতার মাথার কাছে বসে ধীরে ধীরে, তার কণ্ঠে হালকা রাগ, কিন্তু সেটা যেন দুশ্চিন্তার আড়ালে লুকানো। কতবার বলেছি খেয়ে নে, খেয়ে যা, তা খাবে না, না খেয়ে বের হবে আর যেখানে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাবে। কোনো কথাই শোনে না আমার। ঈশানীর কথায় আহাদ ভ্রু খানিকটা কুঁচকে গেল, তার ঠোঁটে হালকা টান। চোখ থেমে গেল হৃদিতার শান্ত কোমল মুখের ওপর। নিস্তেজ দেহের মাঝে যেন লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি, এক অদৃশ্য চ্যালেঞ্জ, যেটা আহাদকে টেনে রাখে আবার দূরেও ঠেলে দেয়। কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকার পর সে গম্ভীর গলায় বলল, আমি আসছি, সামনে রাখবেন আপনার বোনকে আমার আনামত হিসাবে।
এইটুকু বলে দরজা দিকে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ থেমে গেল। আবার ঘুরে তাকালো। দৃষ্টি এবার সরাসরি ঈশানীর চোখে গেঁথেছিল। ঠোঁটে একরাশ শীতল ব্যঙ্গ নিয়ে বলল, আর হ্যাঁ, এরপর যদি খেতে না চায় আমাকে ইনফর্ম করবেন। আমি এসে থাপড়ে খাবার খেয়ে দিয়ে যাব। মুহূর্তে বিরক্তি জমে উঠল ঈশানীর চোখে। আহাদের হাবভাব, তার চালচলন, সব কিছুতে সে এক ধরনের দম বন্ধ করা মাফিয়া সুলভ উগ্রতা খুঁজে পেল। যেন সে মানুষ নয়, কোনো নির্মম শাসক। কিন্তু তবু মুখ খুলে আর কিছুই বলল না। আহাদের ঠোঁটের কোণে হালকা অদ্ভুত এক হাসি ঝুলিয়ে আবার দরজা দিকে ফেলল। সেই হাসি যেন মমতার নয়, ব্যঙ্গেরও নয়, একটা ভয়ঙ্কর নিশ্চয়তা, যে কারো অজান্তে শির দ্বারা কাঁপিয়ে দেয়। অন্তঃপর এক লম্বা পদক্ষেপ বেরিয়ে গেল বাসা থেকে। সন্ধ্যার নরম আলোটা পর্দা ফাঁক গলে ঢুকেছে। হৃদিতা চুপচাপ বসে আছে, দুহাত গালে রেখে, চোখ দুটো শূন্য স্থির, অথচ মনে হচ্ছে ভেতরটা একটা ঝড় বইছে। 3 ঘন্টা আগে জ্ঞান ফিরেছে তার, কিন্তু আজকের ঘটনাগুলো এখনও তার কাছে দুঃস্বপ্নের মতো। বুকের ভেতর ধড়ফড় করছে, হাতের তালু ঘামে ভিজে আছে। সে এখনও বিশ্বাসই করতে পারছে না আজ যে কিছু ঘটেছে তার সবটাই সত্যি। ঠিক তখনই পাশে এসে বসলো ঈশানী। চোখে মুখে চিন্তার ছাপ, গলায় বিরক্তির আভা। রিদি, সত্যি করে বলতো, এই আহাদ রাজা মীরের সাথে তোর কি সম্পর্ক? হৃদিতা আতঙ্কে উঠে বলল, আজব, ওর সাথে আবার আমার কিসের সম্পর্ক হবে? তুমি কখনো কিছু শুনেছ? ঈশানী নিঃশ্বাস ফেলে তাকালো তার দিকে, একরাশ বিরক্তি নিয়ে বলল, শুনেছি কিনা সেটা বাদ দে, ওই দিনও তোকে খুঁজতে এসেছিল, আমি বলতে ভুলে গেছি। এখন বল, যদি তুই কিছু না করিস তাহলে তোকে খুঁজবে কেন? এসব রাজনীতির লোকজন মোটেও ভালো না রিদি, খুব সাবধান, দূরে থাকবে এসবের থেকে। আর আমাদের আব্বু যদি এসব শোনে, তুই জানিস তো উনি রাজনীতি কতটা ঘৃণা করেন, তোর কি হবে তখন? হৃদিতা নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, বুবু তুমি ভুল বুঝছো, আমি কিছুই করিনি। ঈশানী আবার কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই ঘরে ঢুকলো সুমন, ঈশানীর স্বামী, পেশায় একজন ভ্যাট অফিসার। দিনের ক্লান্তি মুখে নিয়ে এসেছেন, কিন্তু চোখে মুখে খুনসুটির হাসি। কি ছোট গিন্নি, বলে মজা করে তাকালো রেজির দিকে। শুনলাম আজকেও নাকি তুমি অজ্ঞান হয়ে গেছো, তা কার কোলে গিয়ে ঢলে পড়লে শুনি? সুমন আসলে কিছু জানে না, শুধু মশকরা ছলে কথাটা বলল। কিন্তু ঈশানী কেঁপে উঠল। ভালোই হয়েছে, ওর সাথে এমনই হওয়া উচিত। কথা শেষ করে দরজা ধাক্কা মেরে গটগট করে বেরিয়ে গেল। সুমন একপাশে হেসে দাঁড়ালো, তারপর ফিসফিস করে বলল, তোমার বউর তো মনে হচ্ছে টেম্পারেচার 102-এর উঠে গেছে। আসল ঘটনা কি, হ্যাঁ? হৃদিতার ঠোঁট উঁচু করে বলো, আমি কি জানি। সুমন আর চাপ দিল না, হালকা এসে ঘর থেকে বেরিয়ে গেল। ঘর আবার নীরব হয়ে এলো। এমন সময় হঠাৎ হৃদিতার ফোনটা টুন করে বাজলো। হৃদির বুক ধড়ফড় করে উঠল। কাপা হাতে ফোনটা হাতে দিল। স্ক্রিনে ভেসে উঠল একটাই লাইন, এরপর ঠিকমতো না খেলে থাপড়ে চেহারা নকশা পাল্টিয়ে দিব। বার্তাটা পড়তে না পড়তেই গা শিউরে উঠল। হাত থেকে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল। ঠোঁট শুকিয়ে এলো, বুক ধকধক করছে। এ যেন সেই কণ্ঠের প্রতিধ্বনি, আহাদ রাজা মীর। হৃদির হাত কাঁপছে থরথর করে, মনে হচ্ছে আবারও অজ্ঞান হয়ে যাবে, কিন্তু না। সে নিজেকে সামনে নিয়ে এক অদ্ভুত ভঙ্গিতে ডেকে উঠল, বুবু আমার খিদে পেয়েছে, কি খাবো? সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, গাঢ় নীল আকাশের আলোয় রং ধীরে ধীরে সোনালি হয়ে আসছে। এমন সময় যেন ঝড়ের বেগে রুমের ভেতরে ঢুকলেন আশরাফ মীর। চোখে দুটো লাল, মুখে বিরক্তির ছাপ। প্রথম চারপাশে একবার চোখ বুলালেন। বিছানার উপর ছড়ানো আহাদের পোশাক, আলমারির দরজা আধখোলা, তবে আহাদকে দেখতে না পেলেন না কোথাও। তিনি দুইবার ডাক দিলেন, আহাদ, আহাদ। তখন ওয়াশরুমের দরজা অল্প ফাঁক হলো, ভেতর থেকে ভিজে হাতে উঁচু করে জবাব দিল, আহাদ রাজা, চাচু এখানে। আশরাফ মিলের দৃষ্টি ঘুরে গেল সেদিকে, ভুরু কুঁচকে বলল, এখনও শাওয়ার নিচ্ছিস? ফার্স্ট আয়, জরুরি কথা আছে। ভেতর থেকে দুষ্টু ভঙ্গিতে 2 আঙ্গুল তুলে ইশারা করলো, আহাদ রাজা, জাস্ট 2 মিনিট। আশরাফ মির হালকা বিরক্ত হলো আহাদের গা ছাড়া ভাব দেখে। গম্ভীর মুখে সোফায় বসলেন, তার ডান পা অনবরত নাড়ছিলেন। কপালের শিরা চওড়া হয়ে উঠেছিল।
2 মিনিট শেষে ওয়াশরুম দরজা ঠেলে বেরিয়ে এলো আহাদ রাজা। কোমরে সাদা তোয়ালে জড়ানো, ভেজা চুল থেকে শরীর বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। এক হাতে আরেকটা তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে এসে দাঁড়ালো চাচার সামনে। শরীরটা উজ্জ্বল আলোয় চকচক করছে, মুখে নির্লিপ্ত ভাব। বলো, কি এত ইমার্জেন্সি? খবর শুনেছিস? স্বামীর পোদ্দার তোর সাথে টেক্কা নিচ্ছে। যে কথা দিয়েছিল এখন মরে গেছে। আহাদের মুখ শক্ত হয়ে গেল, গাঢ় বাদামি চোখ লাল হয়ে উঠল মুহূর্তেই। সে দাঁত কিরমির করে তাকালো চাচার দিকে। এই কথা আমায় বলছো কেন? কথার বরখেলাপি করলে কি করতে হবে সেটা কি তোমাকে নতুন করে ট্রেনিং দিতে হবে? আফসাস মীর উঠে দাঁড়িয়ে জবাব দিলেন, পুরো কথা তো শুনিসই নাই এখনো। আহাদ কটমট করে তাকালো। আর কি শুনবো? লোক পাঠিয়ে তুলে এনেছো পোদ্দারকে, ডেমো ঘরে আছে, এখন শুধু তোর ডেমো দেখানো বাকি। এইবার আহাদের ঠোঁটে একটা বাঁকা মুচকি হাসি খেয়ে গেল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে আয়নায় নিজের প্রতিবিম্বি দেখতে লাগলো। চোখে এক অদ্ভুত ঝিলিক। তুমি যাও, ট্রেলার দেখাও, আমি আসতেছি। আশরাফ মীর মাথা নেড়ে ভারী পদক্ষেপে বেরিয়ে গেলেন। প্রধান দরজা পেরোতেই সামনে থেকে আসতে থাকা একটা মেয়ের সাথে প্রায় ধাক্কা খেয়ে গেল। তবে মুখোমুখি সংঘর্ষ হওয়া থেকে নিজেকে বাঁচালেন। মেয়েটা একবারই অচেনা, দেখে ভীষণ মিষ্টি, বয়স 19-20-এর বেশি হবে না। মেরুন রঙের চুড়িদার পরা, মুখভরা একরাশ মাধুর্য। তবে আচমকা তাকে দেখে ভরকে থেমে গেল। কাজের ব্যাগটা শক্ত করে চেপে ধরল 2 হাতে। আশরাফ মীর কর্কশ গলায় জিজ্ঞেস করলেন, এই মেয়েকে তুমি বাসার ভিতরে ঢুকলে কি করে? মেয়েটি হকচকে গেল, নার্ভাস হয়ে নরম কণ্ঠে উত্তর দিল, জি আমি হৃদিতা, আহিয়ার ফ্রেন্ড। আশরাফ মীর এক দৃষ্টিতে মেয়েটা দিকে তাকালেন, একটু পরখ করে নিলেন চোখ বুলিয়ে। অন্তঃপর ভুরু কুঁচকে গম্ভীর সুরে বললেন, আগে তো দেখিনি কখনো। আচ্ছা যাই হোক, তুমি যেতে পারো। বলে তিনি সোজা নিজের গন্তব্যের দিকে হাঁটলেন। হৃদিতা পেছনে তাকিয়ে অবাক হয়ে ফিসফিস করলো, কি অদ্ভুত আচরণ। তারপর মাথা নেড়ে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। দরজা পেরিয়ে বুক ধড়ফড় করতে করতে সিঁড়ির দিকে পাক বাড়ালো। প্রতিটি কদমে ভয় কাজ করছিল, যদি আবার কারো সামনে পড়ে যায় আর সওয়াল জবাব শুরু করে। ঠিক তখনই তার ভয়টাই সত্যি হলো। পেছন থেকে একটা গম্ভীর নারীকণ্ঠ ভেসে এলো, এই মেয়ে, কে তুমি? এদিকে এসো। হৃদিতার বুক কেঁপে উঠল, চোখ পিটপিট করে ধীরে ধীরে ঘুরে তাকালো। ড্রয়িং রুমে রাজকীয় কুশন ঢাকা কিং সাইজের চেয়ারে বসে আছেন মধ্যবয়সী এক নারী। চোখে ভারী ফ্রেমের চশমা, পরিপাটি শাড়ি, মুখে কঠোরতার ছাপ। হৃদিতা ভয়ে ভয়ে এগিয়ে গেল। বুঝতে পারল এটা আহিয়ার মা। মাথা নিচু করে সালাম দিল, আসসালামু আলাইকুম। তিনি ঠান্ডা গলার জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। নাম কি তোমার? জি হৃদিতা রায়ান। তুমি আহিয়ার বন্ধু? জি। বাসা কোথায়? মিরপুর 11। এখানেও স্থানীয়? জি না, দেশের বাড়ি বরিশালের ভোলা জেলায়। এখানে বোনের বাসা থেকে পড়াশোনা করি। পরিবারের সবাই কি গ্রামেই থাকে? জি। বাবা কি করেন? ভাই বোন কজন? আব্বু একজন শিক্ষক, আম্মু গৃহিণী। আমরা 4 ভাই বোন। ভাই সবার বড়, নাম ইব্রাহিম, তারপর বোন ঈশানী, এরপর আমি নিজে, আর ছোট একটা বোন আছে রাইসা। হৃদিতা হালকা কেশে উঠে এক নিঃশ্বাসে সব বলে দিল। আফরোজা শেখ গম্ভীর দৃষ্টিতে হৃদিতার দিকে তাকালেন। কিছুক্ষণ ভুরু কুঁচকে তার নির্লিপ্ত সুরে বললেন, ঠিক আছে তুমি যাও, আহিয়া উপরে নিজের ঘরেই আছে। হৃদিতা মাথা নাড়িয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। মুখ থেকে চাপা ভয়টা যেন একটু হলেও সরে গেল। পিছনে বসে আফরোজা শেখ গভীর দৃষ্টিতে মেয়েটি চলে যাওয়া দেখতে লাগলেন। ঠোঁট শক্ত করে কিছু একটা ভাবলেন মনে মনে। তারপর আঙুলের ডগা দিয়ে চশমা ফ্রেমটা ঠিক করে আবার হাতে ধরা ফাইলটার দিকে মন দিলেন। হৃদিতার মনে হঠাৎ করে আহিয়ার উপর অভিমান জেগে উঠেছিল। ক্ষিপ্ত ভঙ্গিতে কঠোর দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই মুখ থেকে বের হয়ে এলো, আহিয়ার বাচ্চা। কথাটা শেষ করার আগেই পাথরের মূর্তির মতো জমে দাঁড়িয়ে গেল দরজার সামনে। চোখ বড় বড় হয়ে গেল, নিঃশ্বাস যেন আটকে গেল বুকের ভেতর। তা থেকে মাত্র কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছে আহাদ রাজা মীর, অর্ধনগ্ন অবস্থায়, কেবল একখানা কালো ট্রাউজার পরে। ঘরের মৃদু আলো চকচক করছে তার কাঁধ, মুখ আর অব্যাস।
শক্তপোক্ত শরীরটা যেন জীবন্ত ভাস্করের মতো দাঁড়িয়ে আছে সামনে। হৃদিতার গলা শুকিয়ে এলো, নিজের অজান্তে ঘাড় একটু কাত হয়ে এলো। ওষ্ঠজোড়া ফাঁক হয়ে দৃষ্টি আটকালো গেল আহাদের শরীরে। সে যেন চোখ ফেরাতে পারছিল না। আহাদ ধীরে পায়ে দু কদম এগিয়ে এলো তার দিকে। হৃদির নিঃশ্বাস হালকা কেঁপে উঠল। আহাদ ঝুঁকে তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আহিয়ার তো বাচ্চা নাই, তবে আপনি চাইলে আমার একটা ছোটোখাটো ক্রিকেট টিম বানাতেই পারি মিস জানো। হৃদিতার দৃষ্টি এখনও আটকে গেছে তার শরীরের দিকে। অবচেতনভাবে তর্জনীর আঙুল বাড়িয়ে দুইবার স্পর্শ করলো আহাদের চকচকে বুকে। মনে হলো যেন ছুঁয়ে নিশ্চিত হতে চাইছে এটা বাস্তব নাকি কল্পনা। আহাদ কিছু না বলে শুধু অদ্ভুত তৃষ্ণায় ভরা চোখে তাকিয়ে রইল। হঠাৎ হৃদিতা চমকে উঠল, তীব্র চিৎকার দিয়ে পেছনে সরে গেল। তার পেট গিয়ে ঠেকলো কাঠের দরজায়। চোখ বড় বড় করে তাকিয়ে ভাঙা গলায় বলল, আপনি এখানে? আপনি আহিয়ার রুমে কি করছেন? আজ শান্তভাবে বাম হাতের উল্টো পিঠ দ্বারা নাকটা ঘষে নিল। অন্তঃপর বিছানা থেকে শার্টটা তুলে গায়ে জড়িতে নিতে নিতে উত্তর দিল, ফার্স্ট অফ অল এটা আহিয়ার রুম না, অ্যান্ড সেকেন্ডলি আমার বাড়িতে আমার রুমে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করছেন আমি এখানে কী করছি। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। হৃদিতার চোখ আরও বিস্ময়ে বড় হলো। আপনার বাড়ি? আহাত এবার দুই কদম এগিয়ে এসে সামান্য ঝুঁকে মুখোমুখি দৃষ্টি মেলালো, কণ্ঠে রুক্ষ দীর্ণতা। ইয়েস, ভালো করে তাকিয়ে দেখো জানো কোন দিক থেকে এটা আহিয়ার রুম মনে হয়। হৃদিতা তখন ধীরে ধীরে চোখ বুলাতে লাগলো চারপাশে। সত্যি তো, রুমটার প্রতিটি কোণ যেন পুরুষিলার রশিতে সাজানো। বড় বড় দুটো অদ্ভুত পেন্টিং টানানো দেওয়ালে। অন্য পাশে ঝুলছে দুটো গিটার, একটা বাসন্তী আর একটি কফি মেরুনের সংমিশ্রণ। দেওয়ালের অন্য পাশে ঝোলানো কিছু বক্সি গ্লাভস। কোণের স্ট্যান্ডে ঝুলছে একাধিক ব্লেজার। আর এক কোণে ড্রেসিং রুম। রুমটা বড়, পরিপাটি, অথচ রুক্ষ। সেদিন এসবে কিছুই খেয়াল করেনি হৃদিতা। মনে মনে ফিসফিস করলো, মানে গেটের সামনে যে মীর হাউস লেখা ছিল, তার মানে এটা আসলে আহাদ রাজা মীরের বাড়ি। ইস, কে বুদ্ধ আমি। এখন কি বলবো, কিভাবে বের হবে এখান থেকে? ঠিক তখনই আহাদ হঠাৎ দু আঙ্গুল তুড়ি বাজিয়ে তার ধ্যান ভাঙল। কি হলো, কোথায় হারিয়ে গেলেন? মিস জানো। হৃদির লজ্জা আর ভয়ে গুটিয়ে গেল। কণ্ঠ কাচুমাচু অপরাধী ভঙ্গিতে বলল, আসলে আমি জানতাম না, আহিয়ের রুম ভেবে ভুল করে চলে এসেছি। আমি যাচ্ছি। সে দ্রুত ঘুরে দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে বর্জ্যকণ্ঠে ভেসে এলো আহাদের ডাক, স্টপ। পায়ের তলা কেঁপে উঠল হৃদির। ধীরে ধীরে ঘুরে তাকালো। আহাদের কড়া দৃষ্টি সরাসরি তীরের মতো বিদ্ধ হলো তার চোখে। আহাদ দু আঙ্গুলের ইশারায় কাছে ডাকল। হৃদি থমকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। অন্তঃপর কাঁপতে কাঁপতে তার দিকে এগিয়ে এলো। আহাদের সামনে এসে মাথা নিচু করে গুটিসুটি হয়ে দাঁড়ালো। আহাদ গম্ভীর গলায় বলল, আমার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। ভুল যখন করেছিস এর শাস্তিটাও নিয়ে যা জানো। হৃদিতা ভয়ে তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হঠাৎ আহাদ হুঙ্কার ছাড়ল, ওই চেয়ারের উপর উঠে দাঁড়া। হৃদিতা কাপা গলায় অনুনয় করল, আমি সত্যিই জানতাম না। আহাদ ঠান্ডা স্বরে গর্জে উঠল, আমি দ্বিতীয়বার রিপিট করব না। হৃদি, ডু ইট। অবশেষে হৃদিতা ধীরে ধীরে চেয়ারের উপর উঠে দাঁড়ালো, তার দৃষ্টি নামানো, ঠোঁট কাঁপছে তিরতির করে। আহাদ এবার স্বাভাবিক ভঙ্গিতেই বলল, এবার কান ধর। হৃদিতা বাধ্য মেয়ের মতো দুহাত তুলে কান ধরল। আহাদ এবার হৃদিতার কাছাকাছি এসে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। যতক্ষণ না আমি রেডি হচ্ছি ততক্ষণ পর্যন্ত এভাবেই দাঁড়িয়ে থাকবি। কোনো চালাকি করার চেষ্টা করলে থাপড়ে চেহারার নকশা পাল্টিয়ে দিব। আহাদ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্টের কলার ঠিক করতে লাগলো। চুলে হাত বুলিয়ে মাঝে মাঝে আর চোখে হৃদির দিকে তাকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হেসে ফেলে। মেয়েটির লাজমাখা মুখ দেখে বুকের ভেতর অদ্ভুত প্রশান্তি বয়ে গেল। ইচ্ছে করছিল এই মুখটার দিকে শুধু তাকিয়ে থাকতে। কয়েক মিনিট পর ঘড়ি হাতে বাঁধতে বাঁধতে বলল, ওকে, টাইম আপ, এবার নামতে পা। কথাটা শেষ হবার আগে হৃদিতা এক লাফে চেয়ার থেকে নেমে পড়ল। এরপর আর এক মুহূর্ত দেরি না করে দৌড় দিল দরজার দিকে। হৃদিতার এমন কাণ্ডে আহাত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার মুখ হা হয়ে গেল বিস্ময়ে। সে বুঝতেই পারেনি হৃদি এমন কাণ্ড করে যাবে।
এক মুহূর্ত পর হঠাৎ করেই জোরে হেসে উঠল। মাথা নেড়ে বলল, এই মেয়েটা একদিন আমাকে হার মানাবেই নিশ্চিত। হাসতে হাসতে শার্টের শেষ বোতামটা লাগিয়ে ঘর থেকে বেরিয়ে গেল আহাদ রাজা মীর। অবশেষে কয়েকটা রুম ঘুরে ঘুরে হাঁপাতে হাঁপাতে আহিয়ার রুমে এসে পৌঁছালো রিদি। বুকের ভেতর যেন ধুকপুক শব্দটা গোটা করিডরেই শোনা যাচ্ছে। ভেতর ঢুকতেই আহিয়া তড়িঘড়ি করে এগিয়ে এলো, চোখে বিস্ময়, কণ্ঠে দুশ্চিন্তা। কী রে, তুই ঠিক আছিস? এমন হাঁপাচ্ছিস কেন? হৃদিতা হাত উঁচু করে হাঁ করে শ্বাস নিতে নিতে বলল, বলতেছি, আগে পানি দে দোস্ত। আহিয়া তাড়াতাড়ি টেবিলে রাখা জগ থেকে এক গিলাস ঠান্ডা পানি ঢেলে এগিয়ে দিল। হৃদির শ্বাস রুক্ত হয়ে এক নিঃশ্বাস পুরোটা খেয়ে নিল। একাধিকবার গভীর নিঃশ্বাস টেনে ধীরে ধীরে স্বাভাবিক হলো। গ্লাসটা টেবিলে রাখতে হঠাৎ হৃদয় তার ঝটকা মেরে আহিয়ার দিকে তাকালো। তোদের বাড়ির সবাই এমন অদ্ভুত কেন? আহিয়া ভুরু কুঁচকে অবাক হলো। কেন, কি হয়েছে? বাসায় ঢুকতে প্রথমে এক অচেনা লোকের সাথে দেখা হলো। এমন অদ্ভুত আচরণ করলো যেন মনে হলো আমি যেন চোর বদমাস। তারপর তোর মা আমাকে একের পর এক প্রশ্ন করতেই লাগলো। এক মুহূর্তের জন্য সত্যি মনে হলো আমি যেন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, আর তোর মা কোর্টে বসা অ্যাডভোকেট হয়ে আমাকে জেরা করছে। আহিয়া ফিসফিস করে হেসে পেল। ঠিকই মনে হচ্ছে তোর। হৃদিতা হতভম্ব হয়ে তাকালো। কি? হ্যাঁ, আমার আম্মু একজন অ্যাডভোকেট আফরোজা শেখ, দেশের নামকরা ক্রিমিনাল লয়ার। হৃদিতা চমকে উঠল, মুখ হা হয়ে গেল। আরে বাপরে, আর কি কি বাকি আছে বল। তোর বাবা স্বরাষ্ট্রমন্ত্রী, তোর ভাই আহাদ রাজা মীর, আর কিছু বাকি আছে নাকি আহি? এভাবে কেন বলছিস? আর কিভাবে বলবো? তুই স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে, অথচ এই কয় মাসে আমরা একটু আঁচ করতে পারলাম না। আহিয়া নিচু গলায় বলল, কারণ সবাই বাবা আর ভাইয়ের ভয়ে দূরে সরে যায় আমার থেকে। ভয়ে কেউ আমার সাথে মিশতে চায় না, তাই তোদের কখনো বলিনি। ভয় ছিল যদি তোরাও দূরে সরে যাস। হৃদিতে একটু থমকে গেল। তার ঠোঁটে মৃদু হাসি ফুটল। সে আহিয়ার দুহাত শক্ত করে চেপে ধরল। আহি, পাগল তুই? কে কি করলো, কে কি বললো, তোর পরিবার কেমন, আমরা পরিবার কেমন, তাতে আমাদের কি যায় আসে? আমরা ফ্রেন্ড হয়েছি মানে এই বন্ধুত্ব থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। কথাটা শুনে আহিয়ার চোখে পানি টলমল করে উঠল। আবেগে সে হৃদিতাকে জড়িয়ে ধরল। হৃদিতাও আলতোভাবে ওকে সান্ত্বনা দিল। এই প্রথমবার তাদের বন্ধুত্বের ভেতরে থাকা উচ্চবিত্ত মধ্যবিত্ত দেওয়ালটা ভেঙে গেল। মুহূর্তে যেন সে বরফে গলতে শুরু করলো। নিজেদের সামনে নিয়ে তারা বিছানায় বসলো। কিছুক্ষণ চুপচাপ থাকার পরে আহিয়া বলল, আচ্ছা, তুই ভাইয়াকে কিভাবে চিনলি? প্রশ্ন শুনে হৃদিতা কাঁচুমুচু করে কণ্ঠ নামিয়ে বলো, সেদিন তোর ভাইয়ের রুমে আমরা গ্রুপ স্টাডি করছিলাম না? আমি তো জানতাম না, আমি ভুল করে তোর রুম ভেবে ঢুকে পড়েছিলাম। সিরিয়াসলি? ভাই কিছু বলে নাই তোকে? হৃদির ঠোঁট কামড়ে দাঁত বের করে হেসে ফেলল। হেসে কি বলবে? তোর ভাইয়ের কি সেই সাহস আছে হৃদিতা রায়ানকে কিছু বলার? আহিয়া হালকা থেমে গেল, কিছু একটা ভেবে চুপ হয়ে গেল। হৃদিতা হাত নেড়ে তার চিন্তা ভাবনা ভাঙল। আচ্ছা বাদ দে এসব, আগে নোটসগুলো দে, সন্ধ্যার আগে আবার বাসায় ফিরতে হবে। আহিয়া বই খাতা ঘাঁটতে লাগলো। এক হাতে কাগজপত্র বের করতে করতে বলল, তুই এই 2 দিনে ভার্সিটিতে যাসনি কেন? আমি তো মেসেজ দিয়েছিলাম, রিপ্লাই করলি না, কাহিনী কি? হৃদিতা দৃষ্টি সরিয়ে নিল, ঠোঁট চেপে আসতে বলল, কাহিনী কিছু না, শরীর ভালো ছিল না। কিন্তু সত্যিটা বলো না। কিভাবে বলবে? আহাদ রাজার ভয়েই তো সে টানা 2 দিন ঘর থেকে বের হয়নি, অথচ আজ আবার তার সামনে এসে পড়তে হলো, তাও আবার আহাদের বেডরুমে। মাথা ঝাঁকিয়ে সব চিন্তা ঝেড়ে ফেললো হৃদিতা। সে বিছানায় নোটসগুলো ছড়িয়ে মনোযোগ দিল, দেখতে শুরু করলো। আহিয়া বলল, আমি কফি আনতে যাচ্ছি, তুই থাক। আহিয়া বেরিয়ে যেতেই হৃদিতার চোখের সামনে ভেসে উঠল কিছুক্ষণ আহাদের অর্ধনগ্ন শরীরের চকচকে বডি, গাঢ় বাদামি চোখের গভীর দৃষ্টি। ভাবতেই তার গাল জোড়া হঠাৎ লালচে বর্ণ ধারণ করলো। বুক ধড়ফড় করছে। ইস, হৃদি কখনো কল্পনা করেনি তার ক্রাশকে তো কাছ থেকে এভাবে দেখতে পাবে। কলমটা ফেলে দিয়ে 2 হাতে নিজের মুখটা ঢেকে ফেলল সে। লজ্জা, ভয় আর আবেগ তার বুকের ভেতরে অজানা ঢেউ খেয়ে গেল।
গ্যারেজের পিছনে তৈরি সেই ছোট্ট দুই ঘরটায় আসলে ডেমো ঘর। মীর বংশের কাছে এটা এক অদ্ভুত ভয়ঙ্কর জায়গা। এখানে কখনো রাজনৈতিক আলাপ হয়, কখনো কারোর সাথে বনিবনা না হলে তাকে ডেকে এনে এখানে দেওয়া হয় আহাত রাজার মীরের ডেমে। আজ সেই ঘরের মাঝখানে পুরনো লোহার চেয়ারে আজ তার সেই ভুলের মাসুল দিতে হবে। আহাত রাজার মেয়ে ধীর পায়ে এগিয়ে এলো, কালো শার্টের দুটো দুটো বোতাম খোলা, হাতের মোচড় গৌরাঙ্গ, চোখে ভয়ঙ্কর দৃষ্টি। সে একটা চেয়ার টেনে আনলো, তার উপর এক পা তুলে ঝুঁকে এলো স্বামী পোদ্দারের মুখের সামনে, কণ্ঠে কর্কশ গর্জন। কিন্তু আহাত রাজার সাথে পোদ্দারি দেখানোটা তার মোটেও ঠিক হয় নাই। শামীম পোদ্দারের ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে গেছে। সে তোতলাতে তোতলাতে বলল, ভাই, এবারের মতো মাপ কইরা দেন। জিন্দেগিতে আর ভুল করুম না। কারওয়ান বাজারে আজ থেকে আমাকে ছাড়া দেখবে না কেউ। আহাদের ঠোঁটে হালকা এক বাঁকা হাসি ফুটল। আহাত রাজা মীরের কাছে ভুলের কোনো ক্ষমা নাই পোদ্দার। তবে তোর কপাল ভালো, আজ আমার মনটা অনেক ফুরফুরে। আমি আজকে মেলা খুশি, তাই থেকে ছোট্ট একটা ডেমো দিয়েই ছেড়ে দিব। কথা বলে আহাদ গম্ভীর কণ্ঠে ডাক দিল, শাওন, নাদিম। পাশেই দাঁড়িয়েছিল আশরাফ মীর, শাহিন, নাদিম আর শাওন। ডাক শুনে শাওন নাদিম এগিয়ে এলো। আহাদের হালকা ইশারাতে তারা শামীম পোদ্দারের বাঁধন খুলে দিল। আহাদ পেছনে হেলান দিয়ে বসলো, চোখ রক্তবর্ণ, শিয়ালের মতো ঝলসে উঠল। চল, ওই টুলের উপর উঠে দাঁড়া। আদেশ শোনার সাথে সাথে শামীম পোদ্দার ধড়ফড় করে উঠে দাঁড়ালো। হঠাৎ গর্জন করে উঠল আহাদ, 202 বার কান ধরে উঠবাস করবি, একটুও যেন কম না হয়। ভাই, এতবার করলে আমি মইরাই যাবো ভাই। আহাদ চোখ বড় বড় করে হুঙ্কার ছাড়লো, শুরু কর, তাহলে 200 থেকে বাড়িয়ে দেব। ভয়ে কাঁপতে কাঁপতে শামীম পোদ্দার কান ধরে উঠবাস শুরু করলো। 1, 2, 3। ঘাম যেতে শুরু করলো কপাল থেকে। কিছুক্ষণের মধ্যে তার শ্বাসকষ্ট বেয়ে গেল। আহাদ চেয়ারে হেলান দিয়ে বসে হঠাৎ মুখ বাঁকিয়ে বলল, না, মজা পাচ্ছি না। একটা কাজ কর, তোর লুঙ্গিটা খুলে মাথায় তুলে শুরু কর। ঘরে থাকা সবাই মুখ টিপে হাসলো। শাওন এগিয়ে এসে তার লুঙ্গি টানতে গেলেই শামীম 2 হাতে শক্ত করে ধরে চিৎকার দিয়ে উঠল, ভাই ভাই, আমার লুঙ্গির নিচে জায়গা পড়ি নাই ভাই। এটা কি করলি? ভাগ্যক্রমে যদি তোর লুঙ্গি দক্ষিণা হওয়ায় উল্টাইয়া যায়, তাহলে তোর পক্ষী সোনা বাজারে নিলামে উঠবে। কথাটা শুনে হাসিতে ফেটে পড়ল শাহিদ, নাদিমরা। শামীম পোদ্দার আবার কান ধরে উঠবার শুরু করলো। এক সময় শরীর ক্লান্ত হয়ে পড়ল, তার পা কাঁপছে। শামীম পোদ্দার আবার কান ধরে উঠবার শুরু করলো। এক সময় শরীর ক্লান্ত হয়ে পড়ল, তার পা কাঁপছে, শ্বাস ছোট হয়ে আসছে, বুক দিয়ে ঘাম ঝরছে নদীর বেগে। অবশেষে 202 বার শেষ করে হুঁশ হারাতে হারাতে মেঝেতে পা ছাড়িয়ে বসে পড়ল। আহার ঠান্ডা চোখে তাকালো আশরাফ মেরে দিকে। চাচ্চু, ওই লুঙ্গি নিয়ে কি জানো? এটা গান আছে না? আশরাফ মীর গম্ভীর মুখে উত্তর দিলেন, হ্যাঁ, লুঙ্গি ডান্স। আহাদ রাজা হাততালি দিয়ে উঠল, ইয়েস। নাদিম, মিউজিক চালা, এখন পোদ্দার দিবে লুঙ্গি ডান্স। নাদিম স্পিকারে গান চালালো, ঢোলের ঢাকের তালে তালে বাজতে লাগলো সেই বিখ্যাত সুর। আহাদ পায়ের উপর পা তুলে চেয়ারে হেলান দিয়ে বসলো। শরীরে শাহিন তার পাশে দাঁড়ালো। শাহিন নাদিম সরে গিয়ে এক পাশে জায়গা করে দিল। শামীম পোদ্দারের কাঁপা ক্লান্ত শরীর নিয়ে আবারও দাঁড়ালো, 2 হাতে সাদা লুঙ্গির 2 কোনা ধরলো। অন্তঃপুর সুরে তালে তালে লজ্জায় ক্লান্তিতে ভয়ে ভয়ে নাচতে শুরু করলো। সবাই একসাথে হেসে উঠল। আহাদ রাজা মীর ঠোঁটে ঠান্ডা হাসি টেনে কবিতা আবৃত্তি করলো, এই আহাদ রাজা যখন যাকেই দেয় সাজা, লুঙ্গি খুলে নাচতে নাচতে বলে, আহা কি মজা কি মজা। ঘরে দেওয়ালে ধ্বনিতে হলো আহাদের সেই হাসি, সেই গানের আওয়াজ, আর শামীম পোদ্দারের চোখ থেকে গড়িয়ে পড়ল অপমানের অশ্রু।